ভিকু একটা ছোট পরিবারে ছিল, যার মধ্যেও স্ত্রী মধু আর মেয়ে ছিল মীরা। দিন দিন তোমার রোজগার কমে আসছে। তোমার এই চটের ব্যবসা ছেড়ে কোনো কাজকর্ম করা উচিত, বুঝেছো? অন্তত পক্ষে আমাদের পেটটা তো ভরবে। তুমি তো এটা জানো যে বহু বছর ধরে আমি চাষবাসের ব্যবসা করি। এখন যদি এই ব্যবসা না চলে তাহলে আমি এটা বন্ধ করে দিতে পারবো নাকি? আমার বিশ্বাস আছে যে কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর লোকজন আমার ঠেলা থেকেই চাট কিনতে আসবে। হ্যাঁ হ্যাঁ, যবে থেকে তোমার ঠেলার পাশে ওই রমণীর ঠেলা বসিয়েছে, সমস্ত লোকজন ওর ঠেলাতেই ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আর এখন কী বা করতে পারি? আমি ভালো জিনিস দিয়ে ভালো সুস্বাদু চাট বানাই, এর থেকে বেশি কী করব? যা খুশি করো, কিন্তু সংসারে টাকা এনে দাও, না হলে আমি মীরাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। আমি এখানে না খেয়ে মরতে চাই না। আরে এরকম বলো না, আমি আজ অবশ্যই টাকা নিয়ে আসব। ভিকু নিজের জিনিসপত্র নিল আর নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। রাস্তায়ও সবজি বাজারে দাঁড়ালো। আরে ভাই, আমাকে 2 কিলো আলু আর 2 কিলো পেঁয়াজ দাও না, সব ভালো দেখে দিও। আরে ভাই, তুমি তো চাটের ব্যবসা করো না, তাহলে ভালো ভালো আলু পেঁয়াজ কেন কেন? তোমার তো পচা ঢচা আলু পেঁয়াজ কিনতে হবে, সেগুলো আমি তোমাকে কম দামে দিতে পারি, ভেবে দেখো। না না, এই চাটের ব্যবসা আমার রুজি রুটি, এর সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি আমাকে ভালো ভালো আলু আর পেঁয়াজই দাও। ঠিক আছে। তখনই রমণীকও সেখানে এলো। আমাকে 3 কিলো আলু আর 3 কিলো পেঁয়াজ দাও। ভালো তো? না না, সস্তারটা, আমি কি থোড়াই নিজে খাবো? আরে ভাই, কিন্তু তুমি তো তোমার গ্রাহককে এটাই খাবে, তাই না? এটা কিন্তু ভালো কথা নয়। আরে কিসের ভালো কিসের মন্দ সেটা তুমি আমাকে শেখাতে এসো না। আমার তো আমি দেখে নেব। তুমি তোমার ঠেলায় ভালো আলু পেঁয়াজ চাট বানাওগে আর নিজেই খাও। এমনিতেও তোমার ঠেলায় কেই বা আসে বলো? ভিকুর মুখটা ছোট হয়ে গেল আর ও সেখান থেকে চলে গেল। ভিকুর পাশে রমণীক নিজের চাটের ঠেলা বসাতো। রমণীকের চাটের ঠেলা খুলতেই সেখানে খরিদ্দারদের ভিড় পড়ে যেত, আর ভিকুর ঠেলায় কেউ আসতো না। আসুন আসুন, সুস্বাদু চাট খেয়ে যান। সিঙ্গাড়া চাট, আলু চাট, পাপড়ি চাট, দই চাট। ভিকু জোরে জোরে খরিদ্দারকে ডাকতো, তবুও কেউ ওর ঠেলায় চাট খেতে আসতো না। আর ওদিকে রমণীকের ঠেলায় ভিড় হয়ে যেত। আরে আগে আমাকে দাও। আরে না, আমি আগে এসেছিলাম, আমাকে দাও। সবাইকে দিচ্ছি, ঝগড়া করো না। নিজের ঠেলার এই অবস্থা দেখে ভিকু সমস্যায় পড়ে গেল। এত চেষ্টা করেও লোকজন এখানে না আসছে। হে ভগবান, এখন তুমি কোনো পথ দেখাও। ভিকু অনেক রাত পর্যন্ত ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজও ওর বিক্রি হলো না। ও মন খারাপ করে বাড়ি ফিরল। আজও বিক্রি হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, আজও রমণীকের ঠেলাতেই সমস্ত ভিড় ছিল। তোমার নিজের চাটের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। এখন তো বাড়িতে খাবারও নেই। এইভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরে যাব। তুমি চিন্তা করো না, কিছু না কিছু হয়ে যাবে। এই কথাটা তুমি গত 6 মাস ধরে বলছো, এখনো কিছু বদলায়নি। যদি তুমি টাকা রোজগার করে না নিয়ে আসো, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব মীরারকে নিয়ে। কিন্তু আমাকে তো কিছুদিন দাও। বাড়িতে শুধু একটু চাল রয়েছে। যদি তুমি কালকে টাকা নিয়ে আসো তাহলে ভালো কথা, না হলে একাই থেকো এই বাড়িতে। আমি আমার মেয়েকে খিদেতে ছটফট করতে দেখতে পারবো না। এমনিতেও আমার বাবা আমাদের দুজনের পেট চালিয়ে নেবে। ঠিক আছে। একদিকে ভিকু ঠেলায় করে চাট বিক্রি না করতে পেরে চিন্তিত ছিল, আর অন্যদিকে বউ ওর সমস্যা আরো বাড়িয়ে যাচ্ছিল। পরের দিন ভিকু প্রতিদিনের মতো চাটের জোগাড় করলো আর নিজের ব্যবসার কাজে বেরিয়ে পড়ল। পথে ওকে আলুওয়ালা ডাক দিল। ও ভাই, আজ আলু পেঁয়াজ নেবে না নাকি? না ভাই, কালকের আলু পেঁয়াজ পড়ে আছে। ঠিক আছে। ভিকু নিজের ঠেলায় পৌঁছালো আর প্রতিদিনের মতন ও ঠেলা খুলে দাঁড়ালো। পাশে রমণীকেও ঠেলা খুলে দাঁড়ালো, আর রমণীকের ঠেলায় ভিড় জমতে লাগলো।
সুস্বাদু চাট নিয়ে যাও, আলু চাট, সিঙ্গাড়া চাট, পাপড়ি চাট, দই চাট, এসো এসো। ও ডাকাডাকি করাতেও কোনো লাভ হলো না। কোনো খরিদ্দারই ওর দোকানে এলো না। ওর মন খারাপ হয়ে গেল আর ওর চোখ থেকে জল পড়তে লাগলো। হে ভগবান, এ কেমন দিন দেখাচ্ছ। আজ যদি আমি বাড়িতে টাকা নিয়ে না যাই তাহলে বাড়িতে খাবার কিছুই থাকবে না। মধু মীরাকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবে। বুঝতেই পারছি না যে কি করব। তখনই ভিকুর দোকানে একজন বয়স্ক মহিলা এলেন। কি হয়েছে বাবা, কাঁদছো কেন তুমি? এখন আর কি বলবো মা, পরিস্থিতি তো এমন যে সব কিছু ভালো করা সত্ত্বেও কিছুই ভালো হচ্ছে না। আমি ভালো জিনিস নিয়ে আসি, কিন্তু তবুও খরিদ্দাররা ওই রমণীকের দোকানেই চাট খায়। আমার পরিবার না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। তুমি মন খারাপ করো না বাবা। এই নাও, এটা একটা জাদুর মশলা। যেই তুমি তোমার চাট মশলা এটা মেশাবে তখনই গ্রাহকরা সবাই চলে আসবে। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভিকু যেই ওই বয়স্ক মহিলার হাত থেকে ওই জাদু মশলাটা নিল, ওই বয়স্ক মহিলা উধাও হয়ে গেল। আরে উনি কোথায় গেলেন? মা, মা! ভিকু বয়স্ক মহিলাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ওনাকে কোথাও পেল না। ওই মহিলা কোথায় গেল? আর মহিলাটা ছিলই বাকে? এই মহিলাটা কি সত্যিই জাদু আছে? ভিকু মশলা শিশিটা খুলল আর সামান্য চাট মশলা ওর আলুতে মেশালো। আরও এরকম করতেই সমস্ত ভিড় ওর ঠেলার সামনে এসে জমা হয়ে গেল। আমার একটা দই চাট চাই। আমাকে আলু চাট, আমাকে ঝাল পাঁপড় চাট। এক্ষুনি দিচ্ছি। ভিকু গ্রাহকদের চাট বানিয়ে দিতে লাগলো আর গ্রাহক বেড়েই যাচ্ছিল। ও একজনকে চাট দিতে দিতে অন্যজন চলে আসতো। আজ প্রথমবার ভিকুর কাছে এতগুলো টাকা এলো। কয়েক ঘন্টার মধ্যে ওর সমস্ত চাট শেষ হয়ে গেল। আর ওদিকে রমণীকের ঠেলায় একটাও গ্রাহক ছিল না। রমণীক রাগে চোখে ভিকুর দিকে দেখছিল। ভিকু ঠেলা বন্ধ করে দিল আর বাড়ি চলে গেল। এই নাও মধুর মা, আজকে রোজগার। এতগুলো টাকা? আর এই নে গুড়িয়া তোর চকলেট। মা দেখো, বাবা আমার জন্য চকলেট এনেছে। আমার সোনা বাবা। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে এলে? ঠেলা থেকে রোজগার করে এনেছি। ভিকু মধুকে জাদু চাট মশলার ব্যাপারে বলল। বাহ, এ তো খুব ভালো কথা। আরে এখন আমাদের ভালো সময় এসে গেছে। এখন থেকে আর খালি হাতে ফিরতে হবে না। কিন্তু যদি এই জাদু মশলাটা শেষ হয়ে যায় তাহলে? তার উপায়ও আছে আমার কাছে। ভিকু একটা মশলা ভর্তি বস্তা নিয়ে এলো আর ওই জাদু মশলাটা ওই বস্তার মধ্যে ঢেলে দিল আর পুরো বস্তা চকচক করতে লাগলো। বাপরে! এখন এই সমস্ত মশলা হলো জাদুর মশলা। এইভাবে আমরা সব সময় জাদুর মশলা বানিয়ে যাব। আর এতগুলো টাকা রোজ ইনকাম করব। পরের দিন থেকে আনন্দ সহকারে নিজের ঠেলা খুলে বসে পড়ল, কারণ ঠেলা খুলতেই খরিদ্দারের ভিড় জমা হয়ে যেত। ভিকু ভীষণ খুশি হলো। কিছুদিন পর রমণীক নিজের ঠেলাটা সেখান থেকে সরিয়ে নিল। এখন ওই এলাকায় শুধুমাত্র ভিকুর চাটেরই ঠেলা ছিল, যেখানে সবসময় খরিদ্দারের ভিড় লেগে থাকতো। আর এই চমৎকারটা ছিল জাদু চাট মশলার। গরম গরম ছোলা ভাজা, গরম গরম ছোলা ভাজা। বুন্দেলার বাজারে এই আওয়াজ শুনেই লোকেরা হরিয়ার দিকে চলে আসতো। যারাই ওর ছোলা খেত ওরা প্রশংসা না করে যেতেই পারতো না। আরে বাহ বাহ, কি দারুণ ছোলা ভাজা তোমার। এর চেয়ে ভালো ছোলা ভাজা কোথাও পাওয়া যায় না দাদা। তুমি এমন কি দাও এর মধ্যেই ছোলা ভাজায়? আরে ভাই, আমাদের বংশগত স্পেশাল মশলা, সব স্বাদ তো ওই মশলাতেই রয়েছে। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আমাকে 20 টাকার আরো দিয়ে দাও, আমি গিয়ে আমার বউকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওখানে যাতায়াত করা লোকেদেরকে হরিয়া ছোলা ভাজা বিক্রি করত আর তার ভালোই রোজগার হচ্ছিল। সন্দীপ হরিয়াকে প্রত্যেকদিন দেখত আর রোজ মনে মনে ভাবত, এই হরিয়ার না আছে দোকান, না আছে কোনো ভ্যান, তাও কিন্তু ভালোই রোজগার করেও। আর আমাদের দেখো,
ঝালমুড়ির দোকান লাগিয়ে বসে রয়েছি, কিন্তু এখানে কোনো গ্রাহকই আসে না। মনে হয় বুন্দেলার লোকেদের ছোলা ভাজা খুব বেশিই পছন্দ। হ্যাঁ, তা ঠিকই বলেছ। কেননা তুমিও ছোলা ভাজাই বিক্রি শুরু করো। আরে আমিও তো সেটাই ভাবছিলাম। কালকেই বাজার থেকে ছোলা ভাজা আর মশলা নিয়ে আসি, তারপর দেখব এই হরিয়া আমাদের সামনে কি করে টেকে। সন্দীপ আর তার বউয়ের মনে হচ্ছিল যে ছোলা ভাজা বিক্রি করা খুবই সহজ হবে। পরের দিন সন্দীপ নিজের মুড়ির দোকানে ছোলা ভাজাও রেখে দিল আর বাইরে ছোলা ভাজার ফটোও লাগিয়ে দিল। ফটো দেখে একজন মহিলা তার দোকানে এলো। আরে দাদা, তুমিও ছোলা ভাজা বিক্রি করা শুরু করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, যদি বলো তাহলে বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দাও। আজ তোমার হাতের ছোলা ভাজাই খাওয়া যাক। হরিয়া দাদার মতো ভালো নয় তোমার ছোলা ভাজা। তারপর আরো অনেক লোকেরা সন্দীপের ছোলা ভাজা খেলো, কিন্তু সবাই সন্দীপকে এই কথাটাই বলল। আর কিছুক্ষণ পর যখন হরিয়া ঘুরতে ঘুরতে ওখানে পৌঁছলো, তখন সমস্ত গ্রাহক তার কাছেই চলে এলো। দাদা, আমাকে 20 টাকা দিয়ে দাও। আমাকেও। গ্রাহকদের এরকম দৌড়তে দেখে সন্দীপ আরো হিংসে করতে লাগলো। হরিয়া যে গ্রাহকদের উপরে কি জাদু করেছে কে জানে। শুনলে না, ওর মশলায় জাদু রয়েছে। আর আমি তো এটাও শুনেছি যে এটা ওর খানদানি মশলা। ওর বাবা দাদু বলে গেছিলেন। তাহলে তাহলে আমরা এখন কি করি? তুমিও ওই মশলাটা বানাতে শিখেই যাও না কেন, তাহলে সমস্ত গ্রাহক তোমারই। আরে শেখাটাকে তুমি এতটাই সহজ মনে করেছো? সহজ তো না বটেই, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। মধু সন্দীপের কানে নিজের আইডিয়া বলল আর দুজন হাসতে লাগলো। পরের দিন হরিয়ার বাড়ির বাইরে 15 বছরের একটা ছেলে ভিক্ষে চাইতে এলো। ও হরিয়ার দরজায় ঠকঠক করলো। এই যে কাকু, একটু খাবার দিয়ে দাও না আমাকে, দুদিন ধরে কিছু খেতে পাইনি। হরিয়া খুব দয়ালু ছিল। ও সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গেল আর ওই বাচ্চাটার জন্য খাবার নিয়ে এলো। ওই বাচ্চাটা তাড়াহুড়োয় খাবার খেলো আর তারপর হরিয়া ওকে জিজ্ঞাসা করলো, এই যে তুমি এখানে একা একা কি করছো? তোমার মা বাবা কোথায়? বাবা তো ছোটবেলাতেই মারা গেছে, আর মা মারা গেছে 2 মাস হয়েছে। সেদিন থেকে আমি এদিক ওদিক কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি না কে এখন, কিন্তু কিন্তু আমাকে কেউ কাজে নিচ্ছে না। আরে 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 আরে, তুমি কান্নাকাটি করো না, আমি আছি তো। তুমি আমার কাছে কাজে লেগে পড়ো, আমি তোমাকে পেট ভরে খেতে দেব, আর তুমি এখানে আমার সঙ্গে থাকতেও পারো, ঠিক আছে? তুমি ভগবান। আরে আরে আরে, তুমি কেঁদো না। এমনিতে তোমার নামটা কি বলো তো? মুরলী শর্মা। হ্যাঁ ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, এখানে তোমার কোনো জিনিসের অভাব থাকবে না। ধন্যবাদ কাকু, অনেক অনেক ধন্যবাদ। হরিয়া অনাথ মুরলিকে আশ্রয় দিল। হরিয়া মুরলিকে বাজারে নিয়ে যেত আর বাড়িতে ছোট্টখাটো কাজও করাতো। এই নাও 1 কিলো টমেটো নিয়ে এসো, আর এই 10 টাকাটা তুমি নিজের কাছে রেখে দাও। তোমার যদি কিছু খেতে ইচ্ছা হয় তুমি খেয়ে নিও, ঠিক আছে? ধন্যবাদ কাকু। কিছুদিনের মধ্যেই হরিয়া আর মুরলির ভালোই মেলামেশা হয়ে গেল। হরিয়া সব সময় নিজের মশলা রান্নাঘরের দরজা বন্ধ করেই বানাতো, কিন্তু একদিন মুরলি রান্নাঘরের জানালা দিয়ে সবকিছু দেখে ফেলল। কিছুক্ষণ পর মুরলি হরিয়ার কাছে এলো। আমি চলে যাচ্ছি। আরে কিন্তু কোথায়? ওই আমি বাজারে আমার কাকার মেয়েকে দেখতে পেয়েছি। সে কে? ওই তো ওই মধু দিদি। বাজারে ওনার ঝালমুড়ির দোকান রয়েছে। সে কি? তুই তাহলে সন্দীপের শালাবাবু? তাহলে আগে বলিসনি কেন? আজকে বাজারে দিদিকে দেখতে পেলাম তো। দিদি যখন মায়ের কথা শুনলো তখন খুব কান্নাকাটি করলো।
আর আমাকে বাড়িতে রাখার জন্য রাজিও হয়ে গেল। আমি আর তোমার উপরে বোঝা হয়ে থাকতে চাই না। আমার এত খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। হরিয়া বুঝে গেছিল যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। মুরলিকে মধু পাঠিয়েছিল হরিয়ার মশলার রহস্য জানার জন্য। মুরলি আর মধু মিলে ওই মশলা তৈরি করলো। একবার খাবে তাহলে বারবার চাইবে গরম গরম ছোলা ভাজা স্পেশাল মশলা দিয়ে। একটা বানিয়ে দাও দাদা, দেখা যাক তোমার স্পেশাল মশলা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সন্দীপ ছোলা ভাজায় ওই মশলা মিশিয়ে দিল। এই নাও। ঝাল, ঝাল, আরে বাপরে কি ঝাল রে বাবা। মধু ওই মহিলাকে জল খাওয়ালো। আরে এটা স্পেশাল মশলা নাকি শুধু লঙ্কার গুঁড়ো? এত ঝাল, তোমরা কি আমাকে মারতে চাও নাকি? ওই মহিলা সন্দীপ আর মহিলাকে উল্টো পাল্টা শুনিয়ে চলে গেল। সন্দীপ আর মধু মুরলির দিকে তাকালো। কিন্তু আমি তো সবকিছু ঠিকঠাকই করেছিলাম। তক্ষুনি ওখানে হরিয়া চলে এলো। শোনো খোকা, তুমি সবকিছু ঠিকঠাকই করেছো, কিন্তু আমি তোমাকে ভুল দেখিয়েছি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ তোমায় দেখতে যথেষ্ট স্বাস্থ্যবান। একটা গরিবের ছেলে কি করে এত স্বাস্থ্যবান হতে পারে? হ্যাঁ, এই শোন সন্দীপ, তুই আমার মশলার রহস্য জানতে চাস, তাই না? কিন্তু সেটা আমি তোকে কখনো বলবো না। কিন্তু হরিয়া খুব বুদ্ধিমান ছিল, ও মশলার রহস্যই থাকতে দিল। বাবলির শাশুড়ি আর ননদ দীপিকা পণ না দেওয়ার জন্যে ওকে অকথা কুকথা বলতো, এমনকি সব কাজ ওকে একাই করতে হতো। দীপিকা সারা দিন পড়াশোনার অজুহাতে নিজের ঘরে বসে থাকতো। বেচারি বাবলি সব মুখ বুজে সহ্য করে নিত। এক রবিবারে, অনুপ তুই কেমন বউ নিয়ে এসেছিস? আর ওর বাবা মা কোনো পণও দেয়নি। আরে যেদিন মেয়ে জন্ম নেয় বাবা মা সেদিন থেকেই পণের চিন্তা করতে থাকে, আর ওরা খালি হাতেই মেয়েকে পাঠিয়েছে। মা, এসব কি বলছো তুমি? শিক্ষিত, সুন্দরী, বুদ্ধিমতী মেয়ে, পণের কি দরকার আছে? আমাদের কাছে তো সবকিছুই আছে। আমি ওকে এই বাড়িতে রাখতে পারবো না, ওকে ওর বাপের বাড়িতে দিয়ে আয়। মা, এমন কি করে হয়? এখনো 6 মাসও হয়নি ও এখানে এসেছে। তুই যাবি নাকি ওর বাড়ির লোককে আমি ফোন করব? মা, 2-4 দিন পরে যাব। এমন নয়, ওর বাড়ির লোকেদের অপমান হবে বলো। বাবু, আমার তো কোনো সম্মানই নেই, আর পণ না পাওয়ার জন্য যে সবাই ছিছি করছে সেটার কি হবে? অনু পা দাপড়ে বাবলির কাছে যায়। ও জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। বাবলি, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? যেন তুমি কিছুই জানো না। আমাকে আমার বাবা মার বাড়ি দিয়ে এসো, আমি এখানে থাকতে চাই না। আচ্ছা, চোখ মুছো। আমি তোমার সমস্যার সমাধান বের করার জন্য সকালে এক বন্ধুর কাছেই গিয়েছিলাম। এই নাও একটা জাদুর পারফিউম। এটা মাখলে কারোর তীক্ষ্ণ কথায় তুমি একেবারেই কষ্ট পাবে না, আর তোমার সব কাজ এক মুহূর্তে হয়ে যাবে। কিন্তু এই পারফিউম দিয়ে কারোর ক্ষতি করার কথা ভেবো না কখনো। চট করে পারফিউম নিয়ে, অনুপ থ্যাঙ্কস। অনুপ, আমি ভাবছিলাম মায়ের কাছে চলে তো যাব, কিন্তু তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি সব সময় তোমার পাশে আছি বাবলি। বাবলি প্যাকেট খুলে চট করে পারফিউম মেখে নেয়। তারপর ও শাশুড়ির কাছে যায়। আরে বৌমা, আর কত আয়েশ করবে? আজ চাইনিজ আইটেম কিছু বানাও। তোমার ননদ দীপিকার কিছু কিছু বন্ধু আসবে। আচ্ছা মা, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কি ঢ্যাটা এই মেয়েটা, এর তো আমার কথায় কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। কিন্তু আমিও কম যাই না। যদি একে এই বাড়ি থেকে বের করতে না পারি তাহলে আমার নামও দময়ন্তী নয়। বাবলি চুপচাপ কিচেনে গিয়ে খাবার বানাতে থাকে। চাইনিজ খাবার ওর আর অনুপেরও খুব পছন্দ ছিল। ও 1 ঘন্টাতেই নুডলস, মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস সবকিছু বানিয়ে ফেলে খাবার সময়। ওয়াও, নুডলস আর মাঞ্চুরিয়ান! আন্টি, আপনি কি কিনে এনেছেন নাকি? এগুলো দারুণ সুস্বাদু। না না, আমি নিজেই বানিয়েছি।
আন্টি প্লিজ আমাকেও শিখিয়ে দিন না, কাল আমি আপনার কাছে শিখতে আসব। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। অনুপের বাবা জনার্দন বাবু সব শুনছিলেন। মা, আপনি আর বাবাও খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাবারও দিয়ে দাও। দীপিকার বন্ধুর খেয়ে দে চলে গেছিল। বাবলি, তোমার হাতে তো জাদু আছে। এত ভালো চাইনিজ খাবার আমি আগে কখনো খাইনি, বুঝলে? তুমি কবে চাইনিজ বানাতে শিখলে? আজ অবধি তো আমাদের খাওনি। ওই মেয়েদের যে ডাকলে কি শেখাবে? তুমি চুপ থাকো, আমি ওদের কোনো একটা অজুহাত দিয়ে দেব। বাবলি মুচকি হেসে ওর আর অনুপের খাবার নিয়ে ঘরে চলে যায়। বলুন ম্যাডাম, সবকিছু কেমন ছিল? আর হেসে হেসে অনুকে সব কথা বলে। তারপর দুজনে খাবার খেতে থাকে। সত্যিই বাবলি, দারুণ সুস্বাদু খাবার সব। তুমি এত ভালো রান্না করতে পারো সেটা তো জানতামই না। অনুপ, এই পারফিউমটাই জাদু আছে বলছিলে না? আমি নিজেই জানি না এত ভালো খাবার কি করে হলো। আমি তো আজ অব্দি খাবার কি চাও ভালো করে বানাতে পারিনি। দীপিকা ঘরের বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। ও বাবলিকে ডাকতে এসেছিল। বৌদি, মা তোমাকে ডাকছে। আচ্ছা, এক্ষুনি আসছি। ও প্লেট নিয়ে যেতে থাকে। দেখো এখন আবার কি আবদার হয়। বৌমা, আজ কাজের মেয়েটা আসবে না, চটপট বাসনগুলো মেজে ফেলো। ঠিক আছে মা। এত বাসনপত্র দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। ও যেই বাসনে হাত দেয় তখনই সব বাসন চটপট পরিষ্কার হয়ে যায়। ও কিচেন থেকে বেরিয়ে নিজের ঘরে যায়। কোথায় ছিলে তুমি? কিছু না, বাসন ধুচ্ছিলাম। এত তাড়াতাড়ি বাসনপত্র ধোয়া হয়ে গেল? তুমি ভুলে গেছো আমি জাদু পারফিউম। ও হ্যাঁ, আমি তো সত্যি ভুলে গেছিলাম। এবার একটু বিশ্রাম নাও, সন্ধেবেলা মুভি দেখতে যাব। হ্যাঁ, আমাদের বিয়ের পর না কোথাও যাওয়া হয়নি। দুজনে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিজের ঘর থেকে বেরিয়ে দেখে পিসিমা এসেছে। বৌমা, বিশ্রাম হয়ে গেছে, এখন একটু চার পাকোড়া নিয়ে এসো। বাবলি পিসিমাকে প্রণাম করতে করতে অনুপের দিকে তাকায়। মা, দীপিকা কোথায়? ওকে বলো চা বানাতে, আমরা মুভি দেখতে যাচ্ছি। আমাদের এমনিতেও দেরি হয়ে গেছে। ওরা দুজনে বেরিয়ে যেতেই দীপিকা, চার পাকোড়া বানিয়ে আন, পিসিমা এসেছে। মা, আমি খুব ক্লান্ত, বৌদিকে বলো বানিয়ে দেবে। তোর বৌদি সিনেমা দেখতে গেছে। কি, ও নিজের ঘরে নেই? আমি এক্ষুনি আসছি। এখন আমি পারফিউম মেখে বৌদির সব রহস্য ফাঁস করে দেব। মা ঠিকই বলে, ওর বাপের বাড়িতেই থাকা উচিত। কিন্তু দাদার কথা শুনলে তো, যখন থেকে এসেছে দাদা শুধু ওর পিছু পিছু ঘোরে। দীপিকা চট করে উঠে দাদা বৌদির ঘরে যায় আর ড্রেসিং টেবিল থেকে পারফিউম নিয়ে মেখে নেয়। যেই ও নিজের মুখ আয়নায় দেখে, ও ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে আসে। মা মা মা, এই দেখো আমার মুখে কি হয়েছে। আরে, এ তো কালো কালো ছোপ পড়েছে। হ্যাঁ, কি করে হলো এসব? যখন দুপুরে নিজের ঘরে গেলি তখন তো সব ঠিক ছিল। মনে হয় কারোর নজর লেগেছে। না মা, বৌদির ঘরে একটা পারফিউম ছিল। আমি বৌদিকে বলতে শুনেছিলাম ওটা জাদু পারফিউম। আমি যেই মাখলাম আমার গোটা মুখে এসব ছোপ ছোপ হয়ে গেল। দীপিকা, কাউকে না জিজ্ঞাসা করে তার জিনিস ব্যবহার করা উচিত নয়। বৌদি, তুমি ওকে এসব শেখাওনি? আচ্ছা আচ্ছা, যা মুখ ধুয়ে আয়, চল ডাক্তারকে দেখিয়ে আসি। দময়ন্তী, তুমি সব জিনিসে তাড়াহুড়ো করো, বৌমাকে আসতে দাও। হয়তো ওর কাছে এসব ঠিক করার কোনো উপায় আছে। কিন্তু দময়ন্তীর অত ধৈর্য ছিল না। ডাক্তার কিছু ওষুধ দেয়। আরে, এ তো গভীর দাগ, এসব পরিষ্কার হতে 6 মাস সময় লাগবে। মা, এবার আমি কলেজে কি করে যাব? আমি কি করব? পারফিউম মাখার আগে আমাকে জিজ্ঞেস করেছিলি তুই? দুজনে বাড়ি ফিরে দেখে অনুপ আর বাবলি চলে এসেছে। ওরা মুভি টিকিটই পায়নি। আরে দীপিকা, তোমার মুখে কি হয়েছে? দাদা,
বৌদিকে বলো আমাকে ক্ষমা করে দিতে। আমি না জিজ্ঞাসা করে বৌদির পারফিউম মেখেছিলাম। তুই আমার ছোট বোনের মতো, আমি কেন তোকে ক্ষমা করব না? বাবলি স্পর্শ করতেই দীপিকার মুখ একদম পরিষ্কার হয়ে যায়। আরে এ তো ঠিক হয়ে গেল, আমার বৌমা হলো লাখে একটা। আরে এ তো সত্যিই জাদু হয়ে গেল বৌদি। আমার মিষ্টি বৌদি, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। এখন আমি তোমার সাথে সব কাজ করব। জাদু পারফিউম ওই বাড়িতে বাবলির সম্মান ফিরিয়ে দিয়েছিল।